এইমাত্র তারেকের রহমান বগুড়ায় গিয়ে টুপের মুখে পড়েন। তার বাসায় বোমা হামলা হয়েছে আজ রাতে। তারেক রহমানের বগুড়ায় সবশেষ পরিস্থিতি দর্শক জানবো আমাদের সাথে এই মুহূর্তে। দর্শক, তারেক রহমান রাতের বেলায় বগুড়ায় সভামঞ্চে উঠেছেন এবং সভা শেষে তারেক রহমান বগুড়ার বাসায় যাওয়ার পরই এদিকে আজ তারেক রহমান বগুড়া গিয়ে কঠিন বিপদের মুখে পড়েন। তার বগুড়ার বাসায় ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে। দুর্বৃত্তরা বোমা হামলা করে এই নিয়ে সারা দেশবাসী অবাক হয়েছে। রাজশাহীর কর্মসূচি শেষে বগুড়ায় তারেক রহমান সেখানকার প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে জানাবেন আমাদেরকে। 12 তারিখে ভোট। এই ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, কারণ এই যে আমার সামনে এত তাহলে করে লাভ নাই, ভোটের দিন দেখা যায়। এদিকে প্রায় 2 দশক পর আজ বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2006 সালের ডিসেম্বরে বগুড়া 6 আসনে মা খালেদা জিয়া এবং বগুড়া 7 আসনে নিজের মনোনয়নপত্র জমা দিতে সর্বশেষ বগুড়ায় আসেন তিনি। এরপর প্রায় 19 বছর পর নিজ জেলায় ফেরার খবরে এই সন্ত্রাসের গডফাদার মাস্টারমাইন্ড তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছে। এদিকে হঠাৎ করেই বেরিয়ে এলো ভয়ানক চাঞ্চল্যকর তথ্য। তারেক রহমানের সাথে গোপনে শেখ হাসিনার ডিল ফাইনাল। বিএনপি ক্ষমতায় আসলেই উঠিয়ে নেওয়া হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা। তবে এবার হঠাৎ করে ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। সন্ধ্যার পরই উত্তাল হয়েছে ঢাকার রাজপথ। চারদিকেই তারেক রহমানকে নিয়ে পরিকল্পনা হচ্ছে। আজকে তারেক রহমান বগুড়ায় গিয়েছেন এবং বগুড়ায় গিয়ে কঠিন বিপদের মুখে পড়েন। তারেক রহমানের জন্মস্থান বগুড়া এবং আজকে রাতে তিনি সেখানে থাকার কথা রয়েছে। সারাদিন বিভিন্ন কর্মসূচি করে রাত শেষে তিনি বগুড়া গিয়েছেন এবং কঠিন বিপদের মুখে পড়েন বিভিন্ন পরিকল্পনায়। দর্শক শ্রোতা, তারেক রহমান নিজের মুখে অনেক কথা বলেছিলেন। তার জনসভার মধ্যে অনেক উত্তেজনামূলক কথার জন্যই অনেকেই কিন্তু তারেক রহমানের বিরোধিতা করেছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বগুড়ার পরিস্থিতি এবং এই ঘটনা দেখে দেশের প্রত্যেকটা জনগণ যে অবাক হয়ে যায়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। তারেক রহমানের বগুড়ায় জনসভার সবশেষ পরিস্থিতি দর্শক জানবো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকার জনসভায় পৌঁছাবেন। একটু জানতে চাই যে কখন জনসভায় পৌঁছাবেন এবং সমাবেশ স্থলে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেটি জানতে চাই আপনার কাছ থেকে। নেতা কর্মীরা নিশ্চয়ই জড়ো হয়েছেন এবং এলাকার লোকজন কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে আমার পিছনে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু দুপুরের আগ থেকেই কিন্তু সবাই এখানে এসে হাজির হচ্ছেন। এবং আপনি জানেন যে রাজশাহীর সমাবেশ শেষে জনাব তারেক রহমান নওগাঁর সমাবেশে বক্তব্য রাখবেন। এরপরে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি উপস্থিত হবেন। এরই মধ্যে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে প্রচুর নেতাকর্মী সমবেত হয়েছে। মাঠ ইতিমধ্যে অনেক অংশে ভরে গেছে। সন্ধ্যা নাগাদ কানায় কানায় ভরে যাবে এমনটি আশা করছেন নেতা কর্মীরা। পাশাপাশি যেহেতু দীর্ঘ 2 দশক পরে তারেক রহমান বগুড়ায় পদার্পণ করছেন এবং এই নিজ জন্মভূমিতে তিনি পা রাখবেন, এ কারণে নেতাকর্মীর সহ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আবেগ, ভালোবাসা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে নেতাকর্মীদের বক্তব্য, জনাব তারেক রহমান যখনই আসুক না কেন তাকে এক নজর দেখবেন এবং তার কথাগুলো শুনবেন এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য জানার পরেই তারা সেখান থেকে ফিরবেন। লিনিয়া, আরেকটি কথা বলে রাখি যে জনাব তারেক রহমান বগুড়া 6 সদর আসন থেকে এবার নির্বাচন করছেন এবং পাশাপাশি বগুড়ার যে বাদ বাকি আরও 6টি আসন আছে, সেই 6টি আসনের যারা প্রার্থী তাদেরকে এখানে ধানের শীষ মার্কায় পরিচয় করে দিবেন, নিজের জন্য ভোট চাইবেন। এই কারণেই আজকের এই জনসভাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা আসার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে সাধারণ মানুষ কিন্তু এই আলতাফুন্নেসা খেলার মাঠে এসে হাজির হচ্ছেন। এই অবস্থায় আমরা যতটুকু নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি, সন্ধ্যা নাগাদ পুরো মাঠ একেবারে কানায় কানায় ভরে যাবে এমনটি আশা করছেন। তবে তারেক রহমান কখন এখানে আসতে পারবেন সেটা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। অফিসিয়ালি তারা সন্ধ্যা 7:30টার কথা বলেছেন, হয়তোবা আরো একটু বেশি সময় লাগতে পারে। রাস্তায় বেশ কিছু পথসভায় তিনি বক্তব্য রাখবেন। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল।
পাসপোর্ট যাও, এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। তিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, একজন প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূস ডিজিটাল প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে সগর্বে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পাসপোর্ট থেকে ভিসা, শিক্ষা সার্টিফিকেট থেকে পেশাদার দলিল, সর্বত্র জালিয়াতির একটি সংস্কৃতি ব্যাপক বলে তার ভাষ্য। একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য দিবালোকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা আখ্যায়িত করেন, তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে, অথবা তিনি নিজেই এমন এক পাহাড় সমান অন্যায়ের উপর দাঁড়িয়ে আছেন যা ধামাচাপা দিতে তাকে অন্যের দিকে আঙুল তুলতে হচ্ছে। তিনি নির্বাচনে দাঁড়াবেন না বুঝলাম, জনগণের মুখোমুখি তাকে হতে হবে না, কিন্তু তিনি জনগণ নিয়ে তো ডিল করেন, তার ব্যবসা তো জনগণকে নিয়ে। 28 জানুয়ারি 2026 তারিখে তথাকথিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে চ্যাম্পিয়ন জালিয়াত বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন তা কেবল দুর্ভাগ্যজনক নয়, বরং এটি ইতিহাসের অন্যতম বড় প্রহসন। একজন নোবেল বিজয়ী, যিনি কিনা বিপ্লবের দোহাই দিয়ে মসনদে বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তিনি তার নিজের গদি রক্ষা এবং ব্যর্থতা ঢাকতে পুরো 18 কোটি মানুষকে অপমানিত করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না। অথচ আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পেতেন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় এবং 1 নম্বর জালিয়াতি তিনি নিজেই। যেহেতু তাকে জনগণের মুখোমুখি হতে হবে না, ভোটে দাঁড়াতে হবে না, সেহেতু তিনি এমন কথা বলতেই পারেন। অথচ তিনি ভোটের নামে, গণভোটের নামে জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতিটা করে যাচ্ছেন। ইউনূসের ক্ষমতায় আসার ইতিহাসটাই শুরু হয়েছে এক সুপরিকল্পিত জালিয়াতি দিয়ে। গত বছরের আগস্ট মাসে সেনা সমর্থিত একটি অভ্যুত্থান পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার পদে বসেন। তার এই দখলদারিত্বকে বৈধতা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রেফারেন্স বা মতামতের দোহাই দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল সংবিধানের 106 ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন। কিন্তু সমস্যাটি শুরু হয় সেই রেফারেন্সের অস্তিত্ব এবং ব্যাখ্যা নিয়ে। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো কপি নেই, সেটা রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক আইনজীবী, এমনকি অনেক সাংবাদিক, অনেক অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ অভিযোগ তুলেছেন যে সেই রেফারেন্সের বয়ান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি বিভাগ কখনোই অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেনি, বরং সীমিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছিল। আরও গুরুতর অভিযোগ হচ্ছে সেই রেফারেন্সের স্বাক্ষরিত কপিটি আদৌ প্রকাশ করা হয়নি, এমনকি এটির অস্তিত্ব আছে কিনা কেউ জানে না। বিচারপতিদের স্বাক্ষর জালিয়াতির গন্ধ আমরা জানি। বিচারপতিরা তখন সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিল, প্রধান বিচারপতি তো ছিলেনই, কে সাইন করলো সেটা। সুতরাং এই জাল দলিলের উপর ভিত্তি করে সংবিধানের অপব্যাখ্যা করে ইউনূস ক্ষমতার কেন্দ্রে বসে আছেন। একজন গ্লোবাল প্লেয়ার হিসাবে তার পরিচয় দেন তিনি, নোবেল বিজয়ের মর্যাদা তিনি দাবি করেন। সবকিছুকে কাজে লাগিয়ে এই সাংবিধানিক জালিয়াতিকে তিনি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন। A symbol of kleptocratic government and violent politics, বাংলাদেশের সহিংস রাজনীতি এবং চৌর্যবৃত্তির সরকারের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছিল। মার্কিন ওই কূটনৈতিক তার বার্তা 2008 সালের, সেটাই সম্ভবত তারেক রহমানের জীবনে সবচেয়ে বড় কালিমা হয়ে আছে পুরোপুরিভাবে পশ্চিমের সংবাদ মাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের চোখে। টাইম ম্যাগাজিন এরপর বলছে, যেখানে ওই তার বার্তায় এর পাশাপাশি তাকে এমন একজন চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছিল যে তারেক রহমান বিখ্যাত ছিলেন ঘুষ চাওয়ার জন্য, যিনি কিনা যখন তখন যাকে তাকে ভয় দেখিয়ে অপমান করে এবং ঘন ঘন ঘুষ চাইতেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনগুলোর একটি টাইম ম্যাগাজিন এক বিরাট নিবন্ধ ছেপেছে তারেক রহমান সম্পর্কে, এবং এটা স্পষ্ট যে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র এডিটর চার্লি ক্যাম্বেল সিঙ্গাপুর থেকে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিরাট নিবন্ধটি যে রচনা করেছেন তার একটা মুখ্য কারণ এই যে তারেক রহমানকে বিশ্বের সঙ্গে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে টাইম ম্যাগাজিন পরিচয় করিয়ে দিতে চেয়েছে। টাইম ম্যাগাজিন এটা নিয়ে কোনো রাগঢাক করে নাই, সরাসরি বলেছে যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে টাইম ম্যাগাজিনের মতে তারেক রহমান নির্বাচনী দৌড়ে একেবারে একজন ক্লিয়ার ফ্রন্ট রানার, মানে সুস্পষ্টভাবেই তিনি এগিয়ে আছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, টাইম ম্যাগাজিন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিল যে দীর্ঘ নিবন্ধে, তার শিরোনাম তারা করেছে বাংলাদেশের প্রডিগাল সান। প্রডিগাল শব্দটা
তেমন ঘন ঘন ব্যবহৃত হয় বা খুব প্রচলিত তেমন নয়। প্রডিগাল শব্দটার অর্থ বুঝতে বেশ কয়েক ঘন্টা ধরে নানাভাবে ঘাটাঘাটি করে কোনোভাবেই এর কোনো ইতিবাচক কনোটেশন বা ইতিবাচক কোনোভাবে একে ব্যাখ্যা করার কোনো সুযোগ পাওয়া গেল না। প্রডিগাল অর্থ হচ্ছে এমন সন্তান পরিবারের যে কিনা পথভ্রষ্ট হয়েছে, বকে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, বেপরোয়া হয়ে পড়েছে এবং যে কিনা ভীষণ রেকলেসলি অমিতব্যয়ী ভাবে ব্যাপক খরচ করে। এমনকি কোথাও কোথাও বলা হচ্ছে, মানে বাইবেলে প্রডিগাল সান হচ্ছেন তারা যারা পরিবারের সম্পদ নষ্ট করতে পরিবার ছেড়ে চলে যান এবং তারপর একরকম কখনো কখনো পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে বাড়ি ফিরে আসেন এবং তারপর আবার পরিবারের কাছ থেকে একটা উষ্ণ অভ্যর্থনা পান। পরিবারের সবাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন। তার মানে একটা বকে যাওয়া অমিতব্যয়ী ছেলে যে পরিবারের যেমন ইচ্ছে 12 তারিখে ভোট, এই ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ এক মিনিট এই যে স্লোগানের এক মিনিট দাঁড়াও ভাই, দাঁড়া কথা শোনো। এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই তো, ভোটের দিন দেখাতে হবে। আমার সামনে তাফালিং করে লাভ আছে কোনো? ভোটের দিন জয়যুক্ত হয়ে এসে দেখাতে হবে, তখন বুঝবো এই শক্তিটাকে ভোটের দিন দেখাতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন সেই ব্যাপার? এই যে এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে, মঞ্চে কিছু মানুষ বসে আছে এবং তাদের পিছনে একটা ব্যানার আছে। ওই ব্যানারটায় লেখা আছে গুম খুন জুলাই আগস্টের আন্দোলনে আহত শহীদ পরিবার। কথাটার অর্থ বুঝেছেন আপনারা? অর্থাৎ এই মানুষগুলো যে বসে আছে সেটি বিগত 16 বছরের আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছিল সেখানে এই মানুষগুলো তাদের আপনজনদেরকে কাউকে না কেউ হারিয়েছে, গুম খুনের শিকার হয়েছে অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই গত লম্বা আন্দোলনের সময়। এখন যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলো আহত হয়েছে, এই মানুষগুলো ত্যাগের তো একটা মূল্য থাকতে হবে, তাই না? এখন এই মানুষগুলো কার বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিসের বিরুদ্ধে? ওই যে আপনারা 12 তারিখে যে ভোট দিবেন, ওই ভোটের অধিকার আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই এই পরিবারগুলো তাদের আপন জনদেরকে হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরাও নির্যাতিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনার মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। 1.5 বছর, হ্যাঁ পুরো 1.5 বছর পার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র আজও জানে না দেশের ভেতরে ছড়িয়ে থাকা হাজারের বেশি আগ্নেয়াস্ত্র ঠিক কোথায় আছে, কার হাতে আছে আর কখন সেগুলো ব্যবহার হবে। কোনো পূর্ণ তালিকা নেই, কোনো মানচিত্র নেই কোনো নির্ভরযোগ্য জবাব। এই অস্ত্রগুলো এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। আর ঠিক এই অজানা অনিশ্চয়তা আর ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে বাংলাদেশ এগোচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচনের দিন যত কাছে আসছে পরিস্থিতি ততই টানটান হয়ে উঠছে। পুলিশ বাহিনী এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সাধারণ মানুষের আস্থার জায়গা নড়বড়ে প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে একের পর এক। তার উপর একটি বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে। সব মিলিয়ে দেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট্ট ঘটনা মুহূর্তের মধ্যে বড় অস্থিরতায় রূপ নিতে পারে। এই অবস্থায় সরকার আশ্বাস দিচ্ছে নির্বাচনের সময় অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না, মাঠে থাকবে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। কিন্তু যে অস্ত্রগুলো 1.5 বছরে উদ্ধার করা যায়নি সেগুলো এখনো বাইরে, কার হাতে আছে, কোন উদ্দেশ্যে রাখা হয়েছে তাকেও নিশ্চিত করে বলতে পারছে না। আর এই অনিশ্চয়তায় নির্বাচনের নিরাপত্তাকে এনে দাঁড় করিয়েছে সবচেয়ে বড় পরীক্ষার মুখে। একটা প্রশ্ন আর এড়িয়ে যাওয়ার নয়, এই নির্বাচন কি সত্যি বন্দুকের ভয় কাটিয়ে হবে?
এই পরিস্থিতির সূত্রপাত 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান থেকে। পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে তখন সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। সরকার পতনের পর সেই ক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ঢাকা সহ সারা দেশে একের পর এক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি ভেঙে ফেলা হয় অস্ত্রাগার, সেখান থেকে লুট। দর্শক আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে তারেক রহমানের বিষয়ে কথা হয় এবং তারেক রহমান যে বগুড়া গিয়েছেন সেইটা নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং তারেক রহমানের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি? তারেক রহমানকে নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।